ফেসবুকে তো চুমাচাটির গল্প লিখেন, এখন এত লজ্জা পাচ্ছেন কেন? তরু জান্নাত বিস্মিত হয়ে নির্জন চৌধুরীর দিকে তাকায়। উনি তার লেখালেখির বিষয় জানেন কিভাবে? নিশ্চয় কেয়ার ফুফির কাজ এটা। আদরের সৎ ছেলেকে সব কিছু বলে বেড়ানো শুরু করেছে। তাছাড়া উনি এভাবে তাচ্ছিল্য করে চুমাচাটির গল্প বলছে কেন? কি সিদ্ধান্ত নিলেন? ভিজে ভিজে যাবেন? নির্জনের নিরস প্রশ্ন। ওরও ইতিহাস্ত করছে, তার সঙ্গে ছাতা নেই, বাইরে তুমুল বৃষ্টি, ঘন্টা দুয়েক থেকেই হচ্ছে। তাই হয়তো নির্জন সাহেব ছাতা হাতে বের হয়েছেন। স্টেশন থেকে বের হয়ে খানিকটা দূরে গিয়ে এগিয়ে সিএনজিতে উঠতে হবে, যেতে হবে ওনার সঙ্গে একই ছাতা দিয়ে। এটাই সমস্যা। সে শুধু আমতা আমতা করে বলছিল, একই ছাতা দিয়ে দুজন কিভাবে যাব? তাতেই উনি রেগে গেলেন। রাগ যেন নাকের আগায় গিয়ে ঘুরে বেড়ায়। সেই জন্যই হাসি দিয়ে বলল, সরি ভাইয়া, আপনি মনে হয় রাগ করেছেন। সমস্যা নেই, চলুন যাই। নির্জন কেমন করে যেন তার দিকে তাকায়। চোখে চোখ পড়তেই তরুর দৃষ্টি সরিয়ে নিল। ওনার সঙ্গে তার তেমন একটা দেখা সাক্ষাৎ হয়নি। কেয়ার ফুপু বিয়েতে হয়েছিল। অদ্ভুত একটা বিয়ে। নির্জন চৌধুরীর বাবা ইসাক চৌধুরী বছরখানেক আগে রূপগঞ্জ গিয়েছিল, সেখানেই তাদের গ্রামের বাড়ি। কেয়ার ফুপুকে ভার্সিটি থেকে ফেরার পথে গ্রামের রাস্তা দেখে 50 বছরের বুড়ো প্রেমে পড়ে গেল। উতাল পাতাল প্রেম। নির্জন চৌধুরীকে রেখে ওর মা অনেক আগে মারা গিয়েছিলেন, তবুও বিয়ে করেনি ইসাক সাহেব। কিন্তু কেয়ার ফুপিকে দেখে এত বছরে বিয়ে না করার সিদ্ধান্ত পাল্টে নিলেন। বিয়ের প্রস্তাব দেওয়া হলো। তরুর দাদা বাবা সবাই রাজি হয়ে গেলেন। কিভাবে রাজি করা হয়েছে জানা নেই, তবে বিয়ের 4-5 মাস পর তরুর মেজো চাচা ইটালি গিয়েছিলেন। টাকা পয়সা সহ সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছিলেন ইসাক চৌধুরী। তাছাড়া ইসাক চৌধুরী দেশের নামকরা একজন বিজনেসম্যান। জনশ্রুতি আছে রাজনীতিতেও যোগ দেবেন। 2 হাতে টাকা পয়সা দান করেন। গ্রামে ওনার একটা স্কুল আছে, মসজিদ আছে, রাস্তাঘাট করে দেন। ঢাকা বিশাল বড় বাসা। সব মিলে কেয়ার ফুফু রাজি হয়ে গেল। তার চিন্তা ভাবনা একটু অন্যরকম ছিল। ওই সব সুন্দর কম বয়সী ছেলে টানাটানি সংসার থেকে টাকা পয়সা, দেশ বিদেশ ঘুরে বেড়ানো, শপিং, সোনার গহনা, দামি মোবাইল, আভিজাত রেস্তোরাঁয় খাওয়া, সামাজিক মর্যাদা ইত্যাদি গুরুত্ব তার কাছে বেশি ছিল। তাই বয়স্ক বর নিয়ে মাথা ঘামায়নি। ব্যক্তিগতভাবেই তরু পছন্দ করেনি এই বিয়ে, কিন্তু কাউকে কিছু বলেনি। কেয়ার ফুপুকেও না। পরিবারের বিশেষ সকল বিষয় ভিতরে ভিতরে ছেলে বুড়ো সবারই কিছু মতামত থাকে, কিন্তু প্রকাশ করে শুধু বড়রাই। এটাই তো নিয়ম। বিয়েটা এরপর হয়ে গেল। কেয়া ছিল ভাই বোনদের মধ্যে সকলের ছোট। অরুর বাবা তাদের সকলের বড় ভাই। সে হিসেবে কেয়া থেকে অরুর বয়সের ব্যবধান মাত্র বছর 4। একসঙ্গে তারা বান্ধবীদের মতো সব সময় থেকেছে। তরু একটা ব্যাপার বুঝতে পারছে না, নির্জন সাহেবের মতো নাকুচ বড়লোকদের সন্তান প্রাইভেট গাড়ি ছাড়া তাদের নিতে এলো কেন? অতি সাধারণ বেশভূষা, পায়ে কালো স্লিপার, গায়ে ফুল হাতা কফি কালারে গেঞ্জি, কুইন অব দি গুটানো লম্বা চুল, ফর্সা মুখে চিকচিক করছে কালো খোঁচা খোঁচা দাড়ি। দিন ছাতা নিয়ে আপনি পিছু পিছু আসুন, আমি যাচ্ছি। গম্ভীর গলা নিজ চৌধুরী কথাটা বলে ছাতা বাড়িয়ে দেয়। তরু ভাবনা থেকে বের হয়, ছাতা হাতে নিয়ে বলল, না ভাইয়া, একসঙ্গেই যাব, বৃষ্টি পড়ছে, প্লিজ ছাতার ভিতরে আসুন। কথাটা যেমন শুনতেই পেল না নির্জন। সে বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটতে শুরু করল। তরু অবাক হয়ে পিছু থেকে তাকিয়ে রইল। উনি অকারণে তার সঙ্গে এত মেজাজ দেখাচ্ছে কেন? খুব একটা কথাবার্তা তো কখনো হয়নি তাদের। তরু ছাতা হাতে নিয়ে রাস্তায় এলো। নির্জন হাত তুলে একটা সিএনজি দাঁড় করিয়ে অপেক্ষা করছে। তরুর কাছে যাওয়ার পর বলল, ছাতা আমার কাছে দিয়ে উঠুন। তরু উঠে বসে। নির্জন সামনের সিটে বসতে যেতে চাইল। ড্রাইভার বলল, সামনের সিটে সমস্যা আছে, পিছনে বসতে হবে। নির্জন ইতস্ত করে অরুর দিকে তাকিয়ে বলল, সেলিব্রিটি লেখিকা ম্যাডাম, আমি পাশে বসলে কোনো সমস্যা? তা কেন হবে, আসুন। আমি তো ভেজা, কিচ্ছু হবে না, আসুন তো। নির্জন ছাতা গুটিয়ে নিয়ে এসে পাশে বসলো। মিষ্টি একটা ঘ্রাণ পায় তরু।
নির্জন কপালে আসা ভেজা চুলগুলো হাত দিয়ে উপরে তুলছে। তরু ব্যস্ত হয়ে বলল, আপনি তো ভিজে একেবারে একাকার, জ্বর আসবে তো। এভাবে ভিজতে গেলেন কেন বলুন তো? নির্জন কোনো জবাব দিল না। সিএনজি চলছে। তরুর ব্যাগ থেকে রুমাল বের করে বাড়িয়ে দেয়, ইতিহস্ত করে বলল, এটা দিয়ে চাইলে আপনি মাথাটা মুছে নিতে পারেন। না, লাগবে না। অরু এবার হাসি পেল। সে মুচকি হেসে ক্ষীণ সময় তাকিয়ে থেকে বলল, আপনি এরকম কথা বলছেন কেন বলুন তো? নির্জন ভুরু কুঁচকে তাকিয়ে বলল, কীরকম বলছি? আপনার সঙ্গে তো আমার তেমন কোনো পরিচয় নেই, তাই হয়তো কম কথা বলছি। আমি অপরিচিত আপনার? নির্জন খানিক সময় নিয়ে বলল, এমনিতে আমাদের সম্পর্ক হয়তো ঘনিষ্ঠ, মামাতো বোন হন, কিন্তু আদতে আমাদের তো সেরকম কথাবার্তা হয়নি, মানে নতুন সম্পর্কের মতোই তো। তরু মুচকি হেসে বলল, হ্যাঁ সেটাই, আমরা তেমন পরিচিত না, তাই অকারণে রাগ করার কথা না। মানুষ মূলত রাগ করে খুব চেনা মানুষের সঙ্গে, পূর্বের কোনো ঘটনাকে কেন্দ্র করে। আপনার সঙ্গে আমার কি পূর্বে কিছু ঘটেছে? ওরে বাবা, সিএনজিতে বসে লেকচার শুরু করলেন যে। লেখিকাগিরি ফলাচ্ছেন নাকি? এরকম কেউ কথা বলে? তরু প্রচণ্ড রেগে যায়। নিজেকে তবু শান্ত রাখল। বুকে হাত বেঁধে হেলান দিয়ে বসে পড়ল। আমার প্রশ্নটা উত্তর দিন। কিসের প্রশ্ন? অকারণে রাগারাগি করছেন কেন? আমি রাগ করে আছি কেন মনে হচ্ছে? আমি তো স্বাভাবিকই। তরুর পুরো ব্যাপারটা অদ্ভুত লাগছে। আগে কোনো দিনও কথা হয়নি, অথচ রাগারাগি করছে খুবই ঘনিষ্ঠ মানুষের মতো। পূর্বে জন্মে কি একসঙ্গে সংসার টংসার করেছিল, নাকি তরুর ঝগড়াটের প্রেমিক ছিল? কথাগুলো ভেবেই তরুর প্রচণ্ড হাসি পেল। হাসি আটকে রাখার চেষ্টা করছে সে, কিন্তু পারছে না। দুহাতে মুখ ঢেকে শেষ পর্যন্ত শব্দ করে হেসে ফেলল সে। নির্জন মোবাইল থেকে চোখ সরিয়ে অবাক হয়ে তাকায়। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, তবুও সিএনজিতে বসে ভীষণ ঘামছে কেয়া। মাথায় চিন্তার ঝড় বইছে, সিদ্ধান্তহীনতা ভুগছে। পুনরায় মোবাইলে মেসেজ টিউন বেজে উঠল। তন্ময়ের মেসেজ, এই বের হয়েছ? হ্যাঁ, সিএনজিতে আছি। শাড়ি পরেছে তো ম্যাডাম? এত দুশ্চিন্তার মাঝে মুচকি হাসল কেয়া। এই ছেলেটাকে সে এজন্য এড়িয়ে চলতে পারে না। কতদিন ভেবেছে আর দেখা করবে না, আর না আল্লাহ বরদাস্ত করল না। এই পাপ, ভীষণ পাপ। তবুও কেয়া নিজেকে তন্ময় থেকে দূরত রাখতে পারে না। যখনই ডাকে সকল প্রতিজ্ঞা ভেঙে ছুটে যায়। কেয়া রিপ্লাই দিল, তুমি একটা পাগল তন্ময়। কত ভয়ে ভয়ে বের হয়েছি জানো, এরই মাঝে শাড়িও পরতে হয়েছে। আশা ম্যাডাম, সকল ভয় ডুবিয়ে দেব। কি সুন্দর ওয়েদার, প্রকৃতি আমাদেরকে সঙ্গ দেবে আজ সারাক্ষণ। শুধু এসব ঘুরে মাথায়, তাই না? ঘুরবে না বলো? সেই স্কুল জীবন থেকেই তো আমি মনে প্রাণে তোমারই পুজো করে আসছি। আমার এই মাথা তো তুমি বহু বছর আগে থেকেই দখল করে আছো। কে আর ভয় খানিকটা কেটে গেল। মুচকি হাসল সে। তন্ময়ের কথা শুনলে বুকের ভিতর রক্ত যেন চলকে পড়ে। পুরো শরীর জুড়ে তখন সেই রক্ত ছড়িয়ে পড়ে আলোড়ন তুলে। এই আলোড়ন, শিহরণ কখনো জাগাতে পারেনি ইশাক চৌধুরী। পুনরায় মেসেজ টিউন বেজে উঠল। কেয়া জানো গত রাতে কি স্বপ্নে দেখেছি? এই মেসেজে এত কথা বলে, আমি যে আসছি তখন কি বলবে? তোমার সঙ্গে আমার কথা কখনো ঘুরাবে বুঝি? তুমি সামনে এলেই তো আমি কবি হয়ে যাব। তাই? শুধু কি তাই? এত রূপ নিয়ে তুমি সামনে এসে দাঁড়ালে ফুল ভুল করে গাছ রেখে আমার বুকে ফুটে যাবে। কেয়া কফি করে হেসে ফেলে। ড্রাইভার পিছু ফিরে তাকায়। কেয়া নিজেকে সামলে নিয়ে মেসেজ দেয়, তুমি একটা পাগল। আমার সর্বনাশ করে ছাড়বে তুমি, ডুবিয়ে মারবে আমায়। হ্যাঁ, অবশ্যই ডুবিয়ে মারবো কেয়া জান। তোমার জন্য বুকের ভিতর কয়টি আটলান্টিকের সমান প্রণয়ের মহাসাগর পুষেছি। দিনরাত বই পড়ো নাকি এখনো? খুব তো মিষ্টি মিষ্টি কথা বলো। বই পড়ি ঠিক আছে, ছোটবেলা থেকেই পড়তাম, তা তো জানোই। আমার স্কুল শিক্ষক বাবার বাসায় বই ঠেসে রেখেছিল, কিন্তু কেয়া জান, বইয়ের ক্রেডিট না, তোমার মিষ্টি মিষ্টি কথা বলার ক্রেডিট কেবলই তোমার রূপ পাবে। কেয়া মুচকি হেসে কপালে হাত দেয়। সিএনজি এসে একটি নির্জন গলি দিয়ে ঢোকে হোটেলের সামনে থামে। কেয়া ভয়ে ভয়ে চারদিক তাকায়।
তখনই তন্ময়কে বের হয়ে আসতে দেখা গেল। একটা কালো টি শার্ট আর জিন্স পরনে, পায়ে কেটস, এলোমেলো লম্বা চুল। এগিয়ে এসে বিদ্রুপ করে ছাতা মাথার উপর তুলে ধরল, যেন সে রানীর অনুগত কর্মচারী। চোখে মুখে অত্যবহ হাসি। ভাড়ার পর্বত চুকিয়ে কেয়ার দিকে তাকায়। হালকা পাতলা একটি তরুণ, চোখে থেকে সারাক্ষণ কৌতূহল যেন উষ্টে পড়ছে। পাতলা ঠোঁট, তার উপরে কোমল লোম। কিছু কিছু ছেলেদের একটু বেশি দেরিতেই বুঝি দাড়ি খুব গজায়। দুজন সিঁড়ি পেয়ে উপরে একটি রুমে আসে। কেয়া বিছানায় ভ্যানিটি ব্যাগ রাখে। তন্ময় পিছু ফিরে তাকিয়ে বলল, দরজা আটকে দে। মুচকি হাসে কেয়া, তারপর বিছানায় বসে বলে, আটকে দিতে অনুমতি দেওয়া মানে অন্য কিছু অনুমতি না, এমনিতে বসার জন্য আর কিছুই না। তন্ময় দরজা বন্ধ করে এসে মেঝেতে হাঁটু গিরে বসে কেয়ার কোলে মাথা রেখে বলল, আর কিছু না মানে? কেয়া ওর চুল আঙুল ডুবে পড়ল, মানে আজে বাজে কোনো আবদার আজ আর করা যাবে না। আমার তাড়াতাড়ি আজ যেতে হবে। তরু আসবে, নির্জন ওকে রিসিভ করতে গেছে। তন্ময় মাথা তুলে তাকিয়ে বলল, তুমি কোন আবদারকে আজে বাজে বলছো? একটু ক্লিয়ার করে বলো। কেয়া মুচকি হেসে বলল, ভালো করে বুঝেছ, আমার কাছ থেকে শোনা লাগবে না। তন্ময় পাশে বসে হাত ধরে বলল, এটা আজেবাজে কাজ? কেয়া মুচকি হেসে ওর চোখের দিকে তাকিয়ে বলল, না। তন্ময় ওকে পেছনের দিকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল, এটা না। তন্ময় এবার পা তুলে বসে বলল, আচ্ছা, বিয়ের পর মেয়েরা কেমন বড় হয়ে যায়, তাই না? তুমি আমার বয়সে তো ছোটই হবে, অথচ আমার কাছে বড় মনে হয়, কারণ শাড়ি পরেছি। কিছু মোটাও হয়েছ তাই। হ্যাঁ, খারাপ লাগছে দেখতে? তন্ময় পা থেকে একবার মাথা পর্যন্ত দেখে বলল, ভালোই লাগছে। আর কোমরের দিকে খোলা পিঠ আমাকে আজে বাজে কাজের জন্য উস্কানি দিচ্ছে। কেয়া শাড়ি ঠিক করে চোখ পাকিয়ে বলল, তুমি দূরে সরে বসো তো, আর একটু দূরে যাও। এমনিতে বৃষ্টির মধ্যে এনেছো। আচ্ছা থাক, আজে বাজে কিছু বলছি না। তুমি পা তুলে মুখোমুখি বসো, মন ভরে দেখি তোমাকে। কেয়া উঠে আসন পেতে বসে। তন্ময়ের হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, একদিন চলো দুজনে বেড়াতে যাই। কোথায়? নৌকা ভ্রমণে যাবে? ইসাক জানলে দুজনকে গুলি করে মারবে। তন্ময় মুখ অন্ধকার করে বলল, বুড়োটাকে সামনে আনলে কেন? জানো না, আমি বিশ্বাস করি না তোমার একজন বর আছে। কেয়া হাত বাড়িয়ে ওর গালটা ছুঁয়ে বলল, আচ্ছা সরি, মন খারাপ করো না। তাহলে মন ভালো করে দাও প্লিজ। আজ এসব না, আমাকে যেতে হবে। কোন সব? তুমি ভালো করে জানো। আমি তো চেয়েছি তুমি আমার বুকে পিঠ ঠেকিয়ে বসো, আমি জড়িয়ে ধরে বসে গল্প করব। এটা করা যাবে না? কে মুচকি হেসে তার কোল ঘেঁষে এসে বসে। তন্ময় ওকে বাহুডোরে বেঁধে থুতনি কাঁধে ঠেকিয়ে বলল, তুমি বারবার কি করবে না বোঝাতে চাইছো? চুমো খেতে পারবো না? এতক্ষণ হয়ে গেল একটা চুমোও খাইনি। কেয়া পিছু ঘুরে ওর গলা জড়িয়ে ধরে চোখ বুজে কপাল বাড়িয়ে দিল। চুমু খেল তন্ময়। তারপর দীর্ঘ সময় দুজনের চোখে চোখ তাকিয়ে থাকলো। নিঃশব্দ কত শস্ত্র কথায় হয়ে গেল তাদের। তন্ময় এক সময় নীরবতা ভেঙে গাঢ় গলায় বলল, আমাকে তুমি আজ একটু আদর করছো না? ইয়ার গালে একটা চুমু খেলো তার। তন্ময় মুচকি হেসে লেকচারের ভঙ্গিতে বলল, আচ্ছা, একটা ব্যাপার কি জানো কি, মানুষ মূলত নিজেকেই নিজে অপমান করে। কিভাবে সে যে প্রতিক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে এসেছে সেটাকে বলে আজে বাজে কাজ। এটা কিছু হলো বলো কেয়া? সবাই উচিত এটাকে পবিত্র কাজ মনে করার, কিংবা পবিত্র একটি খেলা বলা। এই খেলাকে উপেক্ষা করতে নেই, অশ্রদ্ধা করতে নেই। কেয়া হেসে তন্ময়ের বুকে মুখ লুকায়। এই ছেলেকে নিয়ে যে কি করবে সে ভেবে পায় না। একদিকে সংসার, অন্যদিকে তন্ময়, উত্তাল প্রেমের আহ্বান। এর শেষ কোথায়, সমাধান কি, কেয়া জানে না। কেয়ার পিঠ থেকে শাড়ির আঁচল খসে পড়ে গেল। উজ্জ্বল মসৃণ পিঠ নগ্ন হয়ে আছে, ব্লাউজের লাল ফিতে টান টান। তন্ময় সেদিকে তাকিয়ে থেকে বলল, আমি কিছু আবদার করলেই দোষ, কিন্তু তোমার এই উস্কে দেওয়ার রূপ বড়ই নিষ্পাপ, তাই না? কেয়া তার বুকে এখনও মাথা রেখে আছে। মাথা না তুলে বলল, তুমি এত অসভ্য কবে থেকে হয়েছ বলো তো তন্ময়? এক একটা কথা কোথায় থেকে কোথায় নিয়ে যাও, পারো বটে। তন্ময় সে কথার কোনো জবাব দেয় না।
সে আলগোছে কেয়ার ব্লাউজের ফিতে গিট খুলে ফেলে। বুকে খানিকটা কেঁপে উঠে কেয়ার, কিন্তু কোনো প্রতিবাদ করে না। ক্রমশ দুজনে একটি আদিম খেলার দিকে ধাবিত হয়, যে খেলা ক্ষেত্রবিশেষ খুবই ঘৃণ্য, নিন্দনীয়। কেয়া কি সেটা জানে না? সে জানে, তবু তন্ময়কে উপেক্ষা করতে পারে না। ওর সব কিছুতেই কেমন মায়া টান। ওর প্রতিটা কথা ভীষণ আলোড়ন তুলে তার মনে। ওর দুষ্টু মিষ্টি কথাতে কখনো কখনো খিলখিল করে হেসে ওঠে। তন্ময়ের স্পর্শ এতক্ষণ জেগে উঠেছে কেয়া। এক বেসামাল উন্মাদনা। কেয়া নিজের তন্ময়ের গেঞ্জি টেনে খুলে দিল। মুগ্ধতা নিয়ে বিচরণ করতে শুরু করলো ওর শরীরে। চুম্বনে চুম্বনে ভরিয়ে দিতে লাগলো ওর দেহ। খানিক পর কেয়া তন্ময়ের গালে গাল চেপে ধরে গাঢ় গলায় বলল, একটা বিষয় কি জানো? কি? আমি না আগে বুঝতাম না মানুষ স্লিম বডি নিয়ে এত সিরিয়াস কেন। একটু পেট হলে কমানোর জন্য এত ব্যস্ত হয়ে যায় কেন? এটা তো সবাই জানে সুস্থতার জন্য, সেটা তো ঠিক। এছাড়াও এটা সৌন্দর্য নিয়ে আমি অবগত ছিলাম না। একটু পেট থাকলে তো পোশাককে ওপর দিয়ে খুব একটা খারাপ লাগে না। ছোটবেলা থেকেই স্বাভাবিকভাবে মনে হতো। তারপর এখন বুঝি বিষয়টা। একজন ভুঁড়িওয়ালা নগ্ন মানুষ খুবই বিশ্রী লাগে দেখতে, অথচ তোমার গেঞ্জি খোলার পর ছিপছিপে পেটানো শরীর দেখে আমি মোহগ্রস্ত হয়ে যাই। তন্ময় মুচকি হেসে বলে, বুড়োর কথা বলছো তাই না? কে সাবধান হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলল, থাক, এসব তোমার জেনে লাভ নেই। তন্ময় এই একান্ত মুহূর্তকে অপ্রাসঙ্গিক আলাপ করে অপচয় করতে চায় না। আলিঙ্গন করে আদরে আদরে পূর্ণ করে দিতে লাগলো কেয়ার সকল অপূর্ণতা। সুখে গঙ্গানিতে ভরে উঠল কামড়া। সব সময়ের মতো কেয়াকে এক অচেনা স্বর্গসুখে ভাসিয়ে দিল তন্ময়। পরন্ত মুহূর্তে ভ্যানিটি ব্যাগে চিৎকার শুরু করলো মোবাইল। কেউ সেদিকে গুরুত্ব দিল না, কেবলই মনে মনে গালি দিল বেরসিক কলদাতাকে। এক সময় অনাবৃত দুজন আবৃত হয়ে বাথরুমের থেকে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসে। কেয়া ভ্যানিটি ব্যাগ থেকে ফোন বের করে দেখে তরুর কল। ব্যাক করে সে। ওরা বাসায় চলে গেছে, সেও ফিরবে এক্ষুনি জানিয়ে কল রেখে দেয়। তন্ময় পাশে বসে আছে। কেয়া ওর গালে নরম মমতা হাত রেখে চোখের দিকে তাকায়। বলতে ইচ্ছে করে, তুমি তৃপ্তিতে ভরিয়ে দিয়েছ আমার পূর্ণ হৃদয়, কিন্তু সেটা তো বলতে পারে না। গাঢ় আবেগ নিয়ে বলল, এখন আমার যেতে হবে। তন্ময় হাতের ওপর হাত রেখে দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দেয়, হ্যাঁ, তা তো যেতে দিতেই হবে। কেয়া ভেন্টি ব্যাগ থেকে কিছু টাকা মুঠে নিয়ে বলল, এগুলো রাখো। তন্ময় বরাবরের মতোই চেহারা প্রচণ্ড কালো করে বলল, এই কাজটা তুমি করো না, আমাকে এভাবে অপমান করা তুমি। কেয়া কাতর গলায় বলল, প্লিজ নাও। আর তুমি লেখাপড়ার পাশাপাশি টিউশনি না করালেও পারো, আমার এসব নিয়ে তোমার ভাবতে হবে না। কেয়া ওর গালে হাত রেখে বলল, আচ্ছা, কাউকে তুমি প্রচণ্ড ভালোবাসলে তার কষ্ট সহ্য করতে পারবে? ইচ্ছে করবে না যতটুকু পারা যায় তাকে ভালো রাখতে? আমিও তো ভালোবাসি তোমাকে। স্টুডেন্ট লাইফ, টাকা টানাটানি তো অবশ্যই আছে, তাই না? জব টব কিছু করলে আমি উল্টো বলবো, গিফট দাও আমাকে। এখন আমার টাকা আছে তাই দিচ্ছি। প্লিজ এই বিষয়টা নিয়ে কখনো ঝামেলা করো না। উল্টো আমি খুশি হব তোমার যখন যা দরকার হবে আমার কাছে চাইলে। তন্ময় উসখুস করতে শুরু করে। কেয়া বারবার কাতর গলায় বলল, প্লিজ না। তন্ময় মুঠোয় নিল। কেয়া আরেকবার আরও কিছু টাকা বাড়িয়ে দিয়ে বলল, এখানে ভাড়াটাও নাও। তন্ময় দাঁত কটমটো করে তাকায়। কেয়া ওর হাতে টাকা গুছিয়ে দিয়ে পুনরায় বলল, প্লিজ, এগুলো একটু নর্মালভাবে মেনে নিলেই পারো। এবার চলো যাই। হোটেল থেকে বের হয়ে কেয়া তন্ময় থেকে বিদায় নিয়ে রিকশা উঠল। বৃষ্টি থেমে গেছে, মেঘলা আকাশ, রিকশা চলছে। পিছু ফিরে আরেকটি বার তাকায় কেয়া।